মানে এটা একমাত্র ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এই পশ্চিমবাংলার তথা কলকাতা শহরের বুকে, যেখানে যে কেউ কিছু প্রতিবাদ করতে পারবে না। কোনো কিছু হলে মুখ বন্ধ করে চুপ করে সহ্য করতে হবে। নিয়ে শাসক দলে নিয়ে একে অপরের প্রতি মারামারি করে মরে যাবে এবং সাধারণ মানুষ তাদের জীবন অতিষ্ঠ। আজকে এই কল্যাণবাবুকেই তো কিছুদিন আগে মদন মিত্র বলেছিল ও তো কিছুই জানে না, কোনো মামলায় জিততে পারে না। ওকে ও কিসের উকিল? কোথাও ও তো লোককে বলে বেড়ায় আমি নাকি সিনিয়র অ্যাডভোকেট। কিসের সিনিয়র অ্যাডভোকেট? যেটা মামলা এই দলে মানে নিচু থেকে শুরু করে আপ টু ওপর পর্যন্ত টোটাল হচ্ছে মানে দুর্নীতির নিমজ্জিত। আপনি সংখ্যালঘু তোষণ করেন, এটা পুরো জলের মতো পরিষ্কার করুন না। তা বলে কি আপনি এই পশ্চিমবাংলাকে কি হিন্দুতে থাকতে দেবেন না? বিশ্ব হিন্দু পরিষদ যদি একটা স্টল করে তাতে আপনার অসুবিধা কোথায়? মানে আপনি ভয় পাচ্ছেন যে ওই স্টল থেকে হিন্দুদের প্রতি সনাতনীদের প্রতি মানে বার্তা যাবে, সনাতনীরা জেগে উঠবে, তারা মানে প্রতিরোধ করবে, একটা জনরোধ সৃষ্টি হবে, এতে আপনার চেয়ারটা নাকি টলবল করবে। নাসিমউদ্দিন শেখ, যিনি জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করতেন এবং আইটি বিশেষজ্ঞ, তার গ্রেফতারি কি সীমান্তবর্তী রাজ্যগুলিতে জঙ্গি নেটওয়ার্ক বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে? দেখুন, সীমান্ত সেই আপনার বনগাঁ সীমান্ত হোক কি বালুরঘাট সীমান্ত হোক কিংবা আরও যেসব সীমান্তগুলো আছে, সমস্ত জায়গাতেই এই জঙ্গি কার্যকলাপ প্রায় তুঙ্গে উঠে পড়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাংকারগুলো তৈরি করা হয়েছে, সেগুলোকে বিএসএফ খুঁজে পার করছে, করে সেগুলোকে মানে নিস্তেজ করার চেষ্টা করছে। সুতরাং এই ধরনের জঙ্গি যারা জেএনবি জঙ্গি বা বিভিন্ন রকমের আরও যারা জঙ্গি সংগঠন আছে, তারা এই সব ধরনের কাজকর্ম করবে ভারতকে একটা অশান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য, এটা তো জানা কথাই। কারণ আজকে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত মানে ফেন্সিং করা এখনও পুরো কমপ্লিট করা হয়নি। সুতরাং সেই সব জায়গার সুযোগ নিয়ে এরা এসে ভারতবর্ষে একটা নাশকতামূলক চক্রান্ত করবে, এটা জানা কথাই। আমাদের বিএসএফ, আমাদের কেন্দ্রীয় সংস্থা, বিভিন্ন এজেন্টস, আমাদের যেসব এজেন্সিগুলো আছে, তারা সবাই অ্যাক্টিভ আছে। এই ধরনের নাশকতা যারা ছড়াচ্ছে বা করার চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েটলি ধরা হবে এবং অলরেডি অনেকজনকে ধরা হয়েছে এবং আগামী দিনে আরও যারা বাকি আছে তাদেরকে ধরা হবে এবং ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং এই ধরনের নাশকতা চক্র আমাদের ভারতবর্ষে করতে দেওয়া হবে না। কারণ এই কলকাতা এবং ওদিকে পাঞ্জাব, এই দুটো এরিয়া হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ, দুটো হচ্ছে বর্ডার এরিয়া, যেটা খুবই মানে সেন্সিটিভ এরিয়া, যেখানে বিএসএফ 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে, রাতের বেলা লাইট জ্বালিয়ে, সার্চ লাইট জ্বালিয়ে এবং দিনের সময় টহলদারি দিয়ে, এবং তার সাথে তারা বিভিন্ন ভাগ হয়ে তারা ওখানে চেষ্টা করছে এবং তার সাথে গ্রামবাসীরাও তাদেরকে সাহায্য করছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী বলেছে গ্রামবাসীদেরকে যে আপনারা বিএসএফকে সাহায্য করার দরকার নেই, বিএসএফ তাদের মতো কাজ করতে দিন, আপনারা নিজের মতো থাকুন। আজকে একটা জিনিস বুঝতে হবে, এই গ্রামবাসীদের নিজেদের যে জায়গা, তারা যে চাষবাদ বা তাদের যা কিছু হচ্ছে সেইগুলো মানে ওরা এসে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং গ্রামবাসীদের প্রতিরোধ সেটা হবেই, কারণ তাদের নিজের জমি, নিজের চাষের জমি, সেখানে তারা ফসল ফলাচ্ছে এত কষ্ট করে, সেগুলো যদি চুরি করে নিয়ে চলে যায় তাহলে তারা প্রতিরোধ করবে না? তারা অবশ্যই প্রতিরোধ করবে। দিদিমণি যদি বলে যে তাদেরকে যে তোমরা প্রতিরোধ করো না, তাহলে বিবেক মানবে না। কারণ নিজের জায়গা সে নিজের জায়গায় হয়, সে অনেক কষ্ট করে, অনেক খেটে, অনেক রোদ ঝড় ঝাড় সব করে তারা সেই ফসলটা ফলায় এবং সেটা কোনোভাবে চুরি করতে তারা দেবে না। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করছেন তার গাড়িতে দুবার ধাক্কা দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে তাকে। এটা কি একটা দুর্ঘটনা নাকি কোনো রাজনৈতিক পরিকল্পনা? দেখুন, এইগুলো কোনোভাবেই দুর্ঘটনা নয়। এটা তিনি মাত্র নিজের দলকে সেম সাইড করার জন্য, যাতে নিজের পথটা না চলে যায়, সেই জন্য এই ধরনের কথা বলছে। এটা কোনোভাবেই দুর্ঘটনা নয়। আজকে পরিকল্পিতভাবে দেখা গেল যে ধাওয়া করে টোটোর মধ্যে থেকে বার করে তাকে পিটিয়ে মাথা থেতলে তাকে মেরে দেওয়া হলো, সবাই দেখতে পাচ্ছে। আজকে ওপেন রোডে বসে থাকা অবস্থায় তাকে সামনে দিকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে ওয়ান শাটার দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে গোডাউনের ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদেরকে মেরে দেওয়া হলো, এটা সবাই দেখতে পাচ্ছে। এই ধরনের উক্তি, এই ধরনের কোনো বক্তব্য কেউ মানবে না, কোনো মানুষ মানছে না, কারণ মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে। আজকে আমি দেখলাম একজন মহিলা গেছিল, তাকে এমনভাবে তেড়ে যাওয়া হয়েছে যাতে সে নিয়ে ঘরে ফিরে যায় এবং তাকে বলা হচ্ছে তুমি কিছু দেখোনি। মানে সেই আমরা পুরনো সেই তপন সিনহা সেই সিনেমাদের দিকে চলে যাচ্ছি, আগন্তুক সিনেমার দিকে, যেখানে মাস্টারমশাইকে বলা হয় যে মাস্টারমশাই আপনি নিজে কিছু দেখেননি, আপনি চোখ বন্ধ করে থাকবেন, আপনি কিছু দেখেননি। মানে এটা একমাত্র ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এই পশ্চিমবাংলার তথা কলকাতা শহরের বুকে, যেখানে যে কেউ কিছু প্রতিবাদ করতে পারবে না। কোনো কিছু হলে মুখ বন্ধ করে চুপ করে সহ্য করতে হবে। নিয়ে শাসক দলে নিয়ে একে অপরের প্রতি মারামারি করে মরে যাবে এবং সাধারণ মানুষ তাদের জীবন অতিষ্ঠ আজকে এদের জন্য। তারা ঠিকমতো কাজকর্ম করতে পারছে না, স্কুল কলেজ বিদ্যালয় কোথাও যেতে পারছে না, সারাক্ষণ মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে আছে কোথায় কখন কি হয়ে যায়। মানে তারা নিজেদের কোনো সিকিউরিটি নেই। এই সরকার সিকিউরিটি দিতে, সাধারণ মানুষ সিকিউরিটি দিতে ব্যর্থ। আজকে এই সরকার উচিত যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করা এবং অন্য কাউকে সুযোগ দেওয়া সেই কিছু ভালো কাজ করার জন্য।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিস্ফোরক স্বীকারোক্তি শোনা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন তিনি পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির কথা জানতেন। তাহলে এতদিন ধরে দল কেন কোনো রকম কোনো পদক্ষেপ নেয়? আরে তারা সব জেনেও তো মুখ বন্ধ করে থাকে। এই কল্যাণবাবুকেই তো কিছুদিন আগে মদন মিত্র বলেছিল ও তো কিছুই জানে না, কোনো মামলায় জিততে পারে না, ওকে ও কিসের উকিল, ও তো লোককে বলে বেড়ায় আমি নাকি সিনিয়র অ্যাডভোকেট। কিসের সিনিয়র অ্যাডভোকেট যেটা মামলা জিততে পারে না? আজকে মদন মিত্র শুনলাম আমি বললে নাকি যে বাঁশ দিয়ে নাকি পেটানো হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সে নাকি ঠিক করা হয়েছে। তার মানে তার নিজের দলের লোকেরা যদি ভুল করে নিজের দলের লোকেরা কিছু বলবে না, আর যখন সে ধরা পড়বে সিবিআই, ইডি, এনআইএ এদের দ্বারা, তখন বলবে ও হ্যাঁ আমি তো সব জানতাম। তা তুমি যখন সব জানতে তুমি আমার মুখটা কেন খোলোনি? যখন সিবিআই তাকে ধরলো তুমি তো গিয়ে তো ইনভেস্টিগেশন সাহায্য করতে পারতে, বলতে পারতে হ্যাঁ আমি এ সম্পর্কে এই তথ্য জানি, এই তথ্যগুলো নিন, আপনারা ইনভেস্টিগেশন করুন ভালো করে। তাকে উপযুক্ত তাকে চার্জশিট বিভিন্ন মামলা সেকশনে, সে বিএনএসএ সেকশনে তাকে চার্জশিট আনুন যাতে সেটা ছাড়া না পেয়ে যায়। তো এইগুলো তো করেননি। এখন মিডিয়ার সামনে এইসব বড় বড় কথা বলছেন, মানুষ নিচ্ছে না, মানুষ আপনাকে খাচ্ছে না। আপনার এই ধরনের কর্মকাণ্ড সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। আর ওই সারাক্ষণ ওই মা কালী সামনে মা মা করে চিল্লিয়ে কোনো লাভ নেই। মা আপনার কথা শুনবে না, ঠিক আছে? মা জানে তার ছেলে কত বড় দুষ্টু ছেলে, তার ছেলে কতজনের যে মানে খারাপ করেছে, তার এলাকায় যে কী অবস্থা শুরু করেছে এবং কতখানি ভয়ের সন্ততি শুরু করেছে, সেখানে লোকেরা বসবাস করতে পারে না, সেটা মা ভালো করে জানে। ওই মায়ের কোপ, ওই খারার কোপ আপনার ওপরে পড়বে। ওই মা বলে মা নিস্তার পাবে না আপনি। সুতরাং নিজের দলে আগে দেখুন, নিজের দলের যেসব লোকেরা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে সেগুলো বারণ করুন। যদি বারণ না করতে পারেন, আপনাকে কেউ গুরুত্ব দেয় না, সঠিক কথা এটাই, শুধু আপনার কথা কেউ শুনবে না। আপনার দলের সুপ্রিমোকে বলুন, সুপ্রিমোকে বলে সঠিক তদন্ত করে সে মানুষকে দোষী যদি সাব্যস্ত হয় তাকে সাহায্য করে যাতে সে কালকোটির ভেতরে থাকতে পারে। কারণ বাইরে বেরোলেই তো আপনার শুরু হয়ে যাবে এই ধরনের 2 নম্বরই করা, লোককে মারা, লোককে খুন জখম করা, সেটা মানুষ চাইছে না। মদন মিত্র বলছেন তৃণমূলের বিভিন্ন পদ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে, কোনো পদে 25 লক্ষ, আবার কোনো পদে 50 লক্ষ পর্যন্ত। আপনার মতে দল কি সত্যি আর্থিক লেনদেনের ভিত্তিতে পদ নির্ধারণ হচ্ছে দলের মধ্যে? দেখুন, এটা আমার থেকে ভালো ওই মদন মিত্রই বলতে পারবে, কারণ সে তো দলের একদম কাছের লোক, মানে সে একদম কালীঘাটের ওই কাছারিপাড়া এলাকায় থাকে। সুতরাং একদম মানে হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর কাছারিপাড়া প্রায় লাগোয়া এরিয়া। সুতরাং সে ভালো বলতে পারবে যে প্রতিদিন কত লোক গ্রাম বাংলা থেকে আসে আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালীঘাটের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে যে আমাকে একটা পদ দিন, আমাকে একটা টিকিট দিন, আমাকে একটা ইয়ে দিন, সব এরা ওই ভালো বলতে পারবে। কিন্তু এই যে দলটা, এই দলে মানে নিচু থেকে শুরু করে আপ টু ওপর পর্যন্ত টোটাল হচ্ছে মানে দুর্নীতিতে নিমজ্জিত। এই দলের একটা সিঙ্গেল মানুষ নেই যে বলতে পারবে বুক ঠুকে যে আমি হচ্ছি সঠিক মানুষ, আমি হচ্ছি কোনোভাবে কোনো দুর্নীতিতে আমার নাম জড়িয়ে নেই, আমি কারোর সাথে কোনো ইয়েতে থাকি না, আমি সঠিক মানুষ, আমি হচ্ছে জেনুইন মানুষ, আমি 1 নম্বর, আমাকে দেখে ভোট দিন, কেউ বলতে পারবে না। আজকে দিদিমণি যে বলে যে আমার দলে আমি একা ল্যাম্পপোস্ট, ঠিক আছে, মানে আমি একা পোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট, আসলে সেটা নয়। আসলে তিনি নিজেও একজন ল্যাম্পপোস্ট, যার কারণে আজকে এই ঘটনা ঘটছে, তার নিজের কলেজে ঘটছে এবং তার মুখ থেকে একটা রা বেরোচ্ছে না। নিজের কলেজে আজকে সরস্বতী পুজো করতে গিয়ে সে কী তুলকালাম অবস্থা, সারা দেশ বিদেশ এই খবর ছড়িয়ে গেল নাকি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো করতে দিচ্ছে না তৃণমূল ছাত্রনেতা। মানে কি অবস্থা, মানে নিজেদের কলেজে যদি আপনার সুরক্ষিত না হয় ছেলেমেয়েরা, তাহলে আপনি যে ওয়েস্ট বেঙ্গলে যে আরও বিভিন্ন স্কুল কলেজগুলো আছে সেখানে আপনি কি সুরক্ষিত দেবেন? আপনার নিজের এলাকার মধ্যে তো সুরক্ষিত নেই, তাহলে বাকি যে জেলাতে আপনি কি সুরক্ষা দেবেন? ওই জন্য আপনাদের ওই টাকা ছড়িয়ে একে তাকে দিয়ে যে বেশি টাকা দেবে তাকে বেশি পদ দাও, যে কম টাকা দেয় কম পদ দাও, এটা সবাই জানে। আপামর জনবাসীর কাছে এটা পুরো জলের মতো পরিষ্কার। এই জিনিস আর বলে লাভ নেই। এই সব কথা মিডিয়ার সামনে ভাল লাগে কারণ আপনার একটা পেটেন্ট ডায়লগ আছে, ও লাভলি, এটাতে খুব ভালো রেটিং হয়, খুব ইউটিউবার ভিউয়ার্স খুব হয়, ওই জন্য আপনি এই পেটেন্ট ডায়লগগুলো দেন, এটা সবাই জানে। বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল এই বইমেলায় কলকাতা বুক ফেয়ারে, সেটা দিতে রাজ্য সরকার বাধা দিচ্ছে, জায়গা দিচ্ছে না। অল্প একটু জায়গা দেওয়া হয়েছে, সেটা বিশ্ব হিন্দু পরিষদ না বিশ্ব হিন্দু বার্তা নামে। আজকে সনাতনী হিন্দুদের এত ভয় কেন? আমি এই রাজনৈতিক দলকে প্রশ্ন করতে চাই যে সনাতনী হিন্দুদের এত ভয় কেন? আজকে আপনার দলে সে মেয়র সর্বোচ্চ পদ থেকে শুরু করে সর্বনিম্ন পদ পর্যন্ত সব জায়গাতে হচ্ছে সংখ্যালঘুরা ভর্তি, এটা সবাই জানে। সুতরাং আপনি সংখ্যালঘু তোষণ করেন, এটা পুরো জলের মতো পরিষ্কার, করুন না। তা বলে কি আপনি এই পশ্চিমবাংলাকে কি হিন্দুতে থাকতে দেবেন না? আপনি কি চাইছেন সনাতনী হিন্দুরা এখান থেকে চলে যাক? আজকে বইমেলার মতন একটা এত বড় মেলা যেখানে এতগুলো স্টল আছে, সেখানে একটা বিশ্ব হিন্দু পরিষদ যদি একটা স্টল করে তাতে আপনার
অসুবিধা কোথায়? মানে আপনি ভয় পাচ্ছেন যে ওই স্টল থেকে হিন্দুদের প্রতি, সনাতনীদের প্রতি মানে বার্তা যাবে, সনাতনীরা জেগে উঠবে, তারা মানে প্রতিরোধ করবে, একটা জনরোধ সৃষ্টি হবে, এতে আপনার চেয়ারটা নাকি টলবল করবে। আরে আপনার চেয়ার কি এতই ঠুনকো? আপনার ভোট ব্যাংকের উপর ভরসা নেই? সেই যে সংখ্যালঘু যারা আপনি যাদেরকে বলেন ভোট ব্যাংক, তাদের উপর আপনার ভরসা নেই? এতই আপনার ঠুনকো? মানে একটা সামান্য একটা স্টল করলে আপনার চেয়ারটা নড়বড়ে হয়ে যাবে। এইগুলো করে আজকে আপনি বার্তা দিচ্ছেন। এই যে আপনার মালা রায় এবং কুণাল ঘোষ এসে যে বললো যে বিচ্ছিন্ন ঘটনা, কিছুই হয়নি। দু দলের মধ্যে, দুটো কলেজের মধ্যে কে আগে পুজো করবে, কে কোথায় পুজো করবে, সেই নিয়ে ঝগড়া অশান্তি। আরে আপনি তো দেখিয়ে দিচ্ছেন যে কলেজে কেন এই এত বড় একটা মেলাতে, সেখানে আমি বিশ্ব হিন্দু পরিষদকে একটা স্টল দিচ্ছি না, কারণ আমি এটা ভাবছি যে যদি হিন্দুদের এখান থেকে বার্তা যায় তাহলে তারা একত্রিত হবে, জনরোধ তৈরি হবে। আপনি তো সেই পথ দেখিয়ে দিচ্ছেন, তাহলে আপনার লোক কী করে বলছে, আপনার সেই এমপি এমএলএ কী করে বলছে যে কোনো কিছু হয়নি, সব ঠিক আছে? এইসব জিনিস, এইসব বলে কোনো লাভ নেই। মানুষ দেখতে পাচ্ছে, মিডিয়া এখন প্রচণ্ড ফাস্ট। এই যে ইউটিউব মিডিয়া যেগুলো আছে, তাদের মানুষের মোবাইলে ছড়িয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে আপনার কর্মকাণ্ড, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। এইসব বলে কোনো লাভ হবে না।